নমস্কার, বাংলা স্ফিয়ারের শেষ এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভদ্রলোকের নাম দীপ্তিমান ঘোষ। আপনাদের মধ্যে কজন তার নাম আদৌ শুনেছেন আমি বলতে পারবো না। যদি না শুনে থাকেন তাতে আমি আশ্চর্যও হব না, কেননা তিনি তার একটা পোশাকি পরিচয় অবশ্যই আছে। সেটা হলো তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট। প্রায় ৮০ ছুঁই ছুঁই বয়স, কিন্তু সমান এখনও আমার চাইতে অন্তত অনেক বেশি স্বাস্থ্যবান, ঋজু, জোরে জোরে কথা বলেন এবং একজন আপাদমস্তক বাঙালি ভদ্রলোক, যে শ্রেণীটা ধীরে ধীরে আমাদের জীবন থেকে একটা বিপন্ন প্রজাতির আকার ধারণ করেছে। দীপ্তিমানবাবু একজন অত্যন্ত ধনী, অভিজাত বাঙালি ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি নিজেও ব্যবসা করেছেন, কিন্তু তার চেয়েও বড় কথা, এবং যে কারণে আমি তার উপর অনেক সময় নির্ভর করি, সেটা হলো স্বাধীনতা উত্তর এ রাজ্যের কংগ্রেস রাজনীতির একেবারে মাইনিউটেস্ট ডিটেল তার নখদর্পণে। বলতে পারেন প্রণব মুখোপাধ্যায়কে বাদ দিলে আমি দ্বিতীয় আর কোনো ব্যক্তিকে খুঁজে পাইনি যিনি কংগ্রেসের প্রশ্নে একজন চলমান এনসাইক্লোপিডিয়া হিসেবে অবশ্যই অভিধা পেতে পারেন। আমার সঙ্গে তার ব্যক্তিগত স্তরে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আরও অনেক কিছুর সঙ্গে যেটা দেখে আমার খুব বাঙালি হিসেবে ছাতি ফুলে যায়, সেটা হলো আলিপুরের যে তল্লাটে আপনারা দূরবীন দিয়েও কোনো বঙ্গ সন্তানের বাড়ি খুঁজে পাবেন না, সেখানে একটা কর্নার প্লটে একটা সুদৃশ্য বাংলো বাড়িতে দীপ্তিমান বাবু এবং তার স্ত্রী জমিয়ে থাকেন। অর্থাৎ তার আভিজাত্য শুধু নয়, আমরা বলি না যে মারোয়ারি গুজরাটিদের কাছে হাঁটতে 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 আজকে বাঙালিদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অবশ্যই সেটাই নিয়ম, কিন্তু সেই নিয়মে দীপ্তিমান বাবু একজন আশ্চর্য ব্যতিক্রম। এবং যে প্রসঙ্গে আজ আমি তার কথা বলছি, সেটা এই ঠাকুরদার ঝুলি প্রসঙ্গেই। তিনি প্রত্যহ রাতে কিংবা পরের দিন সকালে আমার এই এপিসোডগুলো শোনেন এবং তার মতো করে এমন সব ভ্যালুয়েবল ইনপুট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, যার সত্যিই আমি নিজে গবেষণা করেও এই তথ্যগুলো হয়তো পেতে আমার অনেক কৃচ্ছ সাধন করতে হতো। এই সুযোগে আমি আমার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীপ্তিমান বাবুকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। আজকে সকালেই তিনি আমাকে একটা লম্বা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন। বাংলার চাইতে ইংরেজিতে তিনি স্বচ্ছন্দ বোধ করেন, তাই ইংরেজিতেই মেসেজটা লিখে থাকেন। আজকে তিনি লিখেছেন, watching with rapt attention your episodes on the Bengal elections of 1967. Following points to be noted. কি সেটা? ১ নম্বর, there was never a bonding between Otullo and Profullo with Ajoy Mukherjee. অতুল্য ঘোষ এবং প্রফুল্ল সেনের সঙ্গে অজয় মুখার্জির
কস্মিন কালেও কখনো কোনো মনের মিল ছিল না। এবং নেহেরুর জীবদ্দশায় কংগ্রেস কামরাজ প্ল্যান নামক যে পরিকল্পনাটি বাস্তবায়িত করেছিল, যার মূল কথা ছিল সংগঠনকে শক্তিশালী করতে মন্ত্রিসভা থেকে কয়েকজন পদত্যাগ করবেন এবং সংগঠন থেকে তাদের বিকল্প হিসেবে লোকজনকে নেওয়া হবে। এই কামরাজ প্ল্যান ইন্ট্রোডিউসড হয়েছিল 1963 সালে এবং আশ্চর্যজনকভাবে অতুল্যবাবু এবং প্রফুল্লবাবু এই কামরাজ প্ল্যানের সুযোগ নিয়ে তারা রাজ্য মন্ত্রিসভা থেকে দুজন মহারথীকে বাদ দিয়ে দেন। একজনের নাম অবশ্যই অজয় মুখোপাধ্যায়, অন্যজনের নাম শঙ্কর দাস ব্যানার্জি। একই সঙ্গে দীপ্তিমানবাবু আমাকে অজয়বাবুর পারিবারিক পরিচয়টাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন তার ভাই বিশ্বনাথ মুখোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ গীতা মুখোপাধ্যায় তারা প্রবীণ সিপিআই নেতা ছিলেন। এটা অবশ্য আমিও জানতাম। বিশ্বনাথবাবু অজয়বাবুর যখন মন্ত্রিসভা গঠন করলেন সেখানে যোগদানও করেছিলেন এবং তৎকালীন পাঁশকুড়া আসন থেকে সিপিআই এর টিকিটে নির্বাচিত হতেন গীতা মুখার্জি। এবং আরেকটা কথা যেটা অনেক বাঙালি জানেন না, সেটা হলো অজয়বাবুর একমাত্র বোনের সঙ্গে বিয়ে হয়েছিল ডাইহার্ড একজন লেফটিস্ট, বলতে পারেন অলমোস্ট কমিউনিস্ট কংগ্রেসম্যানের, যার নাম ছিল মোহন কুমার মঙ্গলম। এরা সবাই মোহন কুমার মঙ্গলম, ইন্দিরা গান্ধী, ফিরোজ গান্ধী, জ্যোতিবাবু, ভূপেশ গুপ্ত, এরা প্রত্যেকেই একই সময়, নিখিল চক্রবর্তী একই সময় বিলেতে ছিলেন। বেশিরভাগই ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন এবং তারা ধীরে ধীরে রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ইন্দিরা আর ফিরোজ গান্ধী বাদ দিলে বাকি সবাই ওই ব্রিটিশ যে কমিউনিস্ট পার্টি, প্রধানত তাদের অনুপ্রেরণাতেই বামপন্থী হয়েছিলেন। এবং মোহন কুমার মঙ্গলম সেই ব্যক্তি যিনি এমার্জেন্সি চালু হওয়ার পরে সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষে প্রথম কমিটেড জুডিশিয়ারির কথা বলেছিলেন। অর্থাৎ তিনি মনে করতেন যে জুডিশিয়ারি উইল হ্যাভ টু বি সাবঅর্ডিনেট টু লেজিসলেচার। এই যে সুপ্রিম কোর্ট তখন একটার পর একটা ইন্দিরা গান্ধীর প্রোগ্রেসিভ লেজিসলেশন নাকচ করে দিচ্ছে, ন্যাশনালাইজেশন অফ ব্যাংক, অ্যাবলিশন অফ প্রিভি পার্টস, ফলে সেই সময় সুপ্রিম কোর্টের সঙ্গে ইন্দিরা সরকারের দ্বন্দ্ব একেবারে চরম আকার নিয়েছিল। আর তারই পরিপ্রেক্ষিতে যখন এমার্জেন্সি হলো, কুমার মঙ্গলম সাহেব দাঁড়িয়ে বললেন, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আবার কি? জুডিশিয়ারি হলো পার্লামেন্টের অধীনস্থ একটা সংস্থা, অর্থাৎ ওই আর কি সোভিয়েত ইউনিয়নে স্টালিনের মডেল তিনি ভারতবর্ষে চালু করতে চেয়েছিলেন, পারেননি, সেটা ভিন্ন প্রশ্ন। এখন এইভাবে সাইডলাইন হয়ে যাওয়ার পরে এই যে অজয়বাবু, হুমায়ুন কবির, অজয়বাবু, শঙ্কর দাস বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দেওয়া হলো,
সেই দৃষ্টান্তটা কিন্তু তৎকালীন বাংলার কংগ্রেসের আরও কয়েকজনকে প্রভাবিত করেছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর হুমায়ুন কবির, যিনি মৌলানা আবুল কালাম আজাদের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। বস্তুত ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটা মৌলানা সাহেব হুমায়ুন কবিরকেই ডিকটেট করেছিলেন এবং তিনিই ছিলেন এই বইটার একজন ওছি। আপনাদের স্মরণে আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডমের একটা অংশ 30 বছরের জন্য আমাদের ভারতীয় মহাফেজখানায় বন্দি অবস্থায় পড়েছিল। সবাই আমরা ভাবতাম যে বোধহয় আজাদ সাহেব ওই জায়গাটায় এমনভাবে নেহেরুকে গালমন্দ করেছেন যে তিনি তার মৃত্যুর 30 বছর পর্যন্ত সেটা প্রকাশ্যে প্রকাশ করা যাবে না বলে নিজের উইলে স্পষ্ট করে লিখে দিয়েছিলেন। এবং যেদিন ওই মহাফেজখানার বন্দি ফাইলটা খুলে গেল, সেদিন ঘটনাচক্রে আমি দিল্লিতে উপস্থিত ছিলাম এবং একটা লম্বা লেখা লিখেছিলাম আনন্দবাজারে, যার নাম ছিল আজাদের সেই ধূসর পাণ্ডুলিপি। কিন্তু আমরা যেসব কথা আগাম ভেবে রেখেছিলাম যে বিরাট কিছু পাবো, দেখা গেল পর্বত মুশিক ছাড়া অন্য কিছুই প্রসব করল না। ফলে যত ফলাও করেই লিখি না কেন, মনে মনে খুবই আশাহত হয়েছিলাম। কিন্তু যে মুহূর্তে শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী আমাদের নেহেরুর মৃত্যুর পরে প্রধানমন্ত্রী হলেন, অতুল্য ঘোষের রেকমেন্ডেশনেই হুমায়ুন কবির এবং অশোক সেনকে ক্যাবিনেট থেকে ড্রপ করে দেওয়া হয় এবং দিল্লিতে থেকে শচীন চৌধুরীকে কলকাতায় আনা হয় অর্থমন্ত্রী হিসেবে। আর কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পরে অজয়বাবু যখন বাংলা কংগ্রেস তৈরি করলেন, তখন হুমায়ুন কবির সেই দলে যোগ দিয়েছিলেন। তার ভাই জাহাঙ্গীর কবির তিনিও যোগ দিয়েছিলেন বাংলা কংগ্রেসে। হুমায়ুন কবির সেই নির্বাচনে জিতেছিলেন বসিরহাট কেন্দ্র থেকে, কিন্তু অশোক সেন কংগ্রেস ছাড়েননি, কেননা তার এমন পসার ছিল আইনজীবী হিসেবে যে তিনি ওই মন্ত্রিত্বের খুব একটা ধার ধারতেন না। আর তার চেয়েও বড় কথা, কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র থেকে তিনি কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী হবেন, এটা মোটামুটি বাঁধাই ছিল। কিন্তু অশোকবাবু দীর্ঘদিন ধরে, সেই নেহরুর আমল থেকে রাজনীতি করে এলেও সম্ভবত একটা খুব ছোট্ট ইন্টারাগনামে যখন আম্বেদকর নেহরুর মন্ত্রিসভা ছেড়ে চলে গেলেন, তখন খুব সম্ভবত অশোক সেন কিছুদিন আইন মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন। আর তাকে পূর্ণ মর্যাদায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনেছিলেন রাজীব গান্ধী 1987 সালে। কিন্তু এই পুরো ইনপুট যেটা আমি পড়ে গেলাম, সেটা আমি পেয়েছি দীপ্তিমান ঘোষের সৌজন্যে।
এর মধ্যে থেকে কতগুলো ইন্টারেস্টিং ফ্যাসেটস অফ বেঙ্গল কংগ্রেস পলিটিক্স বেরিয়ে আসে, যার মধ্যে 1 নম্বর হলো এই যে অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং সুযোগ পেলেই একে অন্যকে ল্যাং মেরে দেওয়া, এর গ্লোরিয়াস ট্র্যাডিশন কংগ্রেসে বা ইনগ্লোরিয়াস যাই বলুন না কেন, সেই আমার ধারণা 1885 সালে দলটার জন্মলগ্ন থেকে হয়ে আসছে। আমি খুব একটা সুদূর অতীতে যাব না, কিন্তু সুভাষচন্দ্র বসু যখন পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের সক্রিয় রাজনীতি করছেন, তখন তার সঙ্গে জেম সেনগুপ্ত অর্থাৎ যতীন্দ্রমোহন সেনগুপ্ত গোষ্ঠীদ্বন্দ্ব ছিল অনেকটা পরবর্তীকালে সুব্রত বনাম সোমেন মিত্রের গোষ্ঠীদ্বন্দ্বের মতো। সুভাষবাবু সভা করতে গেলে জেম সেনগুপ্তর লোকজন গিয়ে সেটা বানচাল করে দেওয়ার চেষ্টা করত, আবার জেম সেনগুপ্ত সভা করলে সুভাষবাবুও ছেড়ে কথা বলতেন না। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ যেহেতু কংগ্রেস অ্যাজ সাচ কোনো রেজিমেন্টেড পার্টি ছিল না, আজও নেই, এসেনশিয়ালি একটা লুজ কনফেডারেশন অফ অল কাইন্ডস অফ পলিটিক্যাল স্ট্রিমস, অন্তত তখন অবধি তাই ছিল। ফলে মতাদর্শগত বিরোধ যেমন ছিল দলের মধ্যে, তেমনি ক্ষমতার টানাপোড়েনও ছিল। অজয় মুখোপাধ্যায় আমার ধারণা এই টানাপোড়েনের সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অজয়বাবুর ক্ষেত্রে যেটা ব্যতিক্রম হয়ে গেল তা হল অতুল্যবাবু অথবা প্রফুল্লচন্দ্র সেন কল্পনাও করতে পারেননি যে অজয়বাবু কংগ্রেস দল থেকে ইস্তফা দিলে তার সঙ্গে এতজন বিধায়ক এবং কংগ্রেসের কার্যকর্তা ইস্তফা দেবেন এবং বামেদের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ে তিনিই হবেন প্রফুল্ল সেনের শূন্য স্থানে বাংলার মুখ্যমন্ত্রী। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এটা ছিল অতুল্যবাবু এবং প্রফুল্লবাবুর একটা গাজোয়ারি জমিদারি সুলভ মনোভাবের ফল, যার মূল্য ওই নির্বাচনে দুজনকেই চোকাতে হয়েছিল। অতুল্যবাবু অবশ্য সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে ওই বিধান শিশু উদ্যানটি গড়ে তুলেছিলেন এবং জীবনের বাকি সময়টুকু সেখানেই কাটিয়ে দিয়েছেন। তার একটা অনবদ্য আত্মজীবনী আছে, যেটা দেশ পত্রিকায় কিস্তিতে কিস্তিতে ছাপা হয়েছিল। প্রফুল্লবাবু আর কখনো বাংলার রাজনীতিতে তার ওই প্রিএমিনেন্স ফেরত পাননি। যদিও সক্রিয় রাজনীতির সঙ্গে তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, একথা বোধহয় বলা যাবে না। আজকে এই পর্যন্তই। দেখুন, সেই যে আমি 67-র গেরোয়ে পড়ে গেছি, কিছুতেই আর বের হতে পারছি না। 67 থেকে 2026 কেমন যেন না, ভাবলেই আমার ভয় লাগছে।
কিভাবে যে এই দুর্গম এবং এত লম্বা পথ এত অল্প সময়ে অতিক্রম করব সেটা ভাবতেই পারছি না। কিন্তু একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীকালই হবে আমার 67 সালের ভোটের পর্যালোচনার শেষ অংশ, যেখানে 10 বছরের কিশোর আমি ঝাড়গ্রামের মতো মহকুমা শহরে এই ভোটের ওম কিভাবে অনুভব করেছিলাম শরীরে মনে, এবং সেই উত্তেজনার চরিত্রটা কী ছিল, সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা নির্ভর সেই কথা জানিয়ে ষষ্ঠ পর্বে 67তে ইতি দেব। তারপর ঢুকে যাব প্রথম যুক্তফ্রন্ট সরকারের কিস্সায়। সে কিস্সা আরও নাটকীয়, আরও অন্তর্দ্বন্দ্বে জীর্ণ, আরও ভয়ঙ্কর, আরও রক্তাক্ত, কিন্তু let us cross the bridge when it comes, not tonight. শুভরাত্রি, ভালো থাকবে।